আছে সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে দু চার কথা বলবার। এখন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কোচবিহার থেকে আমাদের এই বাংলা বাজার যাত্রা শুরু হয়েছে। এখন জানি অনেকের মনে এই প্রশ্ন আছে, হঠাৎ করে বাংলাকে বাঁচানোর যাত্রা আমাদের করতে হচ্ছে কেন? তৃণমূল চায়ের দোকানে বসে বসে মজা করে চা খাচ্ছে, মনে মনে ভাবছে যে হঠাৎ করে সিপিএম রাস্তায় নেমেছে কেন? গোটা পশ্চিমবঙ্গে কে ভালো আছে? মানুষ ভালো আছেন? আপনি ভালো আছেন? কৃষক ভালো আছে? আপনার বাড়ির সন্তান ভালো আছে? আপনার বাড়ির মেয়ে বাঁবরেরা ভালো আছে? গোটা পশ্চিমবঙ্গটাকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে তৃণমূল। তাই আমরা লাল ঝান্ডার পার্টি আমরা বলছি এ বাংলাকে বাঁচাতে হবে, আর বাংলাকে বাঁচানোর জন্য দুটো কাজ আমাদের করতে হবে। প্রথম কাজ হচ্ছে বিজেপিকে ভাগাতে হবে, তৃণমূলকে কাঁদাতে হবে, আর বাংলাকে বাঁচাতে হবে। বিজেপি যদি ভেগে যায় তৃণমূলের কান্না শুরু হয়ে যাবে। কারণ দাদা দিদি সেটিং আছে। এই যে আজকে শুনছি ম্যাডাম নাকি আবার মালদাতে আসছে। ও যত মালদাতে আসুক মনে মনে বলে তাই 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 দিল্লিতে দাদার কাছে যাই, দাদার কাছে ভারী মজা, দাদার সঙ্গে সেটিং করে লুটে পুটে খাই। দাদার সঙ্গে সেটিং করে গোটা পশ্চিমবঙ্গটাকে লুটে রাখা বানিয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে আপনারা দেখলেন টিভির পর্দায়, বছর খানেক আগে লাখ লাখ টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে বান্ধবীর খাটের তলায় বাথরুমের মধ্যে লুকিয়ে রেখেছিল। সেই পার্থ চ্যাটার্জি জামিনে নাকি ছাড়া পেয়ে যাচ্ছে। গোটা ভারতবর্ষের মানুষ, মালদার মানুষ সবাই জানে পিসি চুরি করেছে, ভাইপো চুরি করেছে। পিসি ভাইপোর কাছে ইডি সিবিআই আসতে পারছে না কেন? সেটিং, কিসের সেটিং? গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এই সময়কালে দাঁড়িয়ে নতুন করে এসআইআর এর নাম করে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। একদিকে দাঁড়িয়ে বিজেপি এসআইআর এর মধ্যে দিয়ে আমাদের ভোটাধিকার কাটতে চাইছে। তুমি তৃণমূল, তুমি বলেছিলে আমি এসআইআর করতে দেব না, তারপর তো এসআইআর হচ্ছে। কোন তৃণমূল বলেছিল? যখন তৃণমূল বিজেপির সঙ্গে ছিল তখন তৃণমূল বলেছিল এনআরসি করতে হবে, আজকে বলছে নাটক করছে, বলছে এসআইআর আমরা চাই না। আমরা বলেছি লাল ঝান্ডার পার্টি ভারতবর্ষের যারা নাগরিক তারা ভারতবর্ষে থাকবে। কিন্তু তুমি বিজেপি সরকার, তুমি পদ্ম ফুলের সরকার, তুমি নরেন্দ্র মোদী সরকার, কান খুলে শুনে রেখে দাও। যদি কোনো ভারতীয় নাগরিককে তার ধর্মীয় পরিচয় দেখে এই ভোটার তালিকা থেকে বাদ দিতে চাও, আমরা লাল ঝান্ডার পার্টি একজনও বেঁচে থাকতে এই পশ্চিমবঙ্গ থেকে কারোর নাম বাদ যেতে আমরা দেব না। আমরা তো দেখলাম এই মালদা মুর্শিদাবাজার পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যারা কাজ করে, রাতের অন্ধকারে তাদের থানা থেকে তুলে নিয়ে এলো হরিয়ানাতে, পাঞ্জাবে, রাজস্থানে, দিল্লিতে। বাংলায় কথা বলছে, বলছে তুমি বাংলায় কথা বলছো, তোমার টাইটেল কি? ও তুমি মুসলমান, তাহলে তুমি বাংলাদেশি। রাতের অন্ধকারে দিল্লি থেকে, হরিয়ানা থেকে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করে ঠেলে দেওয়া হলো। হাইকোর্টে কেস হলো, হাইকোর্ট বললো উনি ভারতীয়, আর ডকুমেন্ট দেখে বললো উনি ভারতীয়, কেন নাকি বাংলাদেশে পাঠানো হলো? কোন উত্তর কেন্দ্রীয় সরকারের নেই। আসলে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি তৃণমূল দুজনে মিলে এই এসআইআর এর নাম করে হিন্দু মুসলমান খেলা খেলতে চাইছে। এই যে ওবিসি করলো 2010 সালে, মানুষের অর্থনৈতিক অবস্থা থেকে ওবিসি করা হলো। 2011 সালের পরে তৃণমূল এলো, আসার পরে পয়সার বিনিময়ে দেদারে ওবিসি সার্টিফিকেট দিল। কোর্টে কেস হলো, সুপ্রিম কোর্টে, এক ঝটকায় ওবিসির নাম বাদ চলে গেল। আছে না এই চত্বরে? ওবিসির নাম বাদ চলে গেল। তাদের ভবিষ্যৎ কি হবে? ব্লকে ব্লকে যে প্রশাসন ভবন আছে, প্রশাসন ভবনে কর্মী নেই। অসংখ্য মানুষ যারা ওবিসি আওতাভুক্ত হয়েছিল হঠাৎ করে রাতারাতি বাদ হয়ে গেল। স্কুল কলেজে যেটুকু পড়াশোনার সুযোগ ছিল সেখান থেকে বঞ্চিত হলো, চাকরিতে যেটুকু পড়াশোনার সুযোগ ছিল সেখান থেকে বঞ্চিত হলো। তৃণমূল নেতাদের মুখে কোনো কথা আছে? কোনো উত্তর নেই। আর একদিকে তখন এসআইআর এর আবহে মানুষ আতঙ্কিত হয়ে আছে। ঠিক সেই সময় নিয়ে এলো হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রথমে তো বলেছিল, যখন গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে যখন নরেন্দ্র মোদী ওয়াকআপ বিল নিয়ে এলো, সেই সময় যখন রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে,
তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলল, এখানে আন্দোলন করে লাভ নেই, দিল্লিতে আন্দোলন করতে যাও। আর ঈদের নামাজ যখন হয় রেড রোডে, মাথায় হিজাব পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে বলেছিল, আমি থাকতে ওয়াকাফ বিল পশ্চিমবঙ্গে লাগু করতে দেব না। যখন পশ্চিমবঙ্গের মানুষ চাচা আপন প্রাণ বাঁচা ভোটার লিস্টে নাম আছে কিনা খোঁজার জন্য সব দৌড়াদৌড়ি করছে, রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে বলল উমিদ পোর্টালে 5ই ডিসেম্বরের মধ্যে ওয়াকাফ বিলের নাম তুলতে হবে। প্রশ্ন করবেন না তৃণমূলের নেতাদের কাছে, তোমাদের তো নেত্রী বলেছিল ওয়াকাফ লাগু করতে দেব না, তাহলে রাতের অন্ধকারে কেন 5ই ডিসেম্বরের মধ্যে ওই উমিদ পোর্টালে নাম তুলতে হবে? এই মালদা জেলাতে, শুধুমাত্র মালদা জেলাতে 6 থেকে 7,000 ওয়াকাফ বোর্ডের 7,000 একর ওয়াকাফের সম্পত্তি আছে এই মালদা জেলাতে। তার মধ্যে কত তৃণমূল নেতা মাদ্রাসা জায়গা, গোরস্থানের জায়গা, কবরের জায়গা দখল করে ভাটিখানা খুলে বসে আছে, তৃণমূল দেখতে পায় না, তৃণমূলের নেতারা দেখতে পায় না। এত তাড়াতাড়ি ওই ওয়াকাফ সম্পত্তিগুলো উমিদ পোর্টালে তোলা যাবে? আর যদি তোলা না যায় কি হবে ওয়াকাফের সম্পত্তি? কোনো উত্তর তৃণমূলের কাছে নেই। আসলে ওরা ভালো করে জানে এই সম্পত্তি যদি উমিদ পোর্টালে না ওঠে তাহলে তৃণমূলের আসলে লাভ হবে, আঙুল ফুলে কলা গাছ হবে। লুটে পুটে খায় পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকাফের সম্পত্তি নিয়ে। তাই এই সময়কালে দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞেস করতে হবে তৃণমূল নেতাদের। ওই হাতে হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে না, প্রয়োজনে জামার কলার ধরে জিজ্ঞেস করতে হবে, ওয়াকাফ আইন বাতিল হবে কিনা বলো, উত্তর দাও। এই যে গোটা পশ্চিমবঙ্গে যে তৃণমূলের নেতা যার বাড়িতে বগে বসলে বগের ঠ্যাং চালের মধ্যে গলে যেত, যে ভাঙা সাইকেল চড়ে ঘুরে বেড়াতো, দোকান থেকে 1 বান্ডিল বিড়ি বাকি করে খেলে 3 দিন পয়সা দিতে পারতো না, হঠাৎ করে সেই তৃণমূলের নেতা কালো স্করপিও, গলায় কুকুরের মতো সোনার চেন, হাতে 5টা আঙুলে 5টা আংটি, বইয়ে কানে কানের হীরের দুল কোত্থেকে আসছে? 100 দিনের টাকা লুটে পুটে খেয়েছো, গরিব মানুষের ঘরের টাকা লুটে পুটে খেয়েছো, পঞ্চায়েতে কাজের টাকা লুটে পুটে খেয়েছো, টাকার হিসাব দিতে হবে না? আমরা বলছি এখনো সময় আছে। এই বাংলা বাঁচানোর যাত্রা সবে শুরু হয়েছে, কোচবিহার থেকে মালদা পর্যন্ত নেমেছে। এই যাত্রা যত কলকাতার দিকে যাবে বাংলার মানুষ তত গরম হবে। আর বাংলার মানুষ গরম হওয়ার আগে গরিব মানুষের ঘরের টাকা যারা লুটে খেয়েছো, 100 দিনের কাজের টাকা যারা লুটে খেয়েছো, মানে মানে টাকা ফেরত দাও। আর যদি টাকা না ফেরত দাও, এই ঝান্ডার কসম তোমার গাড়ির টাকা খুলে বিক্রি করে টাকা আদায় করা হবে। পশ্চিমবঙ্গের মানুষ সেই দিকে যাচ্ছে। আজকের কোর্টে রায় হবে 32,000 প্রাথমিক শিক্ষকদের যারা অবৈধভাবে নিয়োগ হয়েছিল তাদের ভবিষ্যৎ কি হবে কোর্টের উপরে ঝুলে আছে। কয়েকদিন আগে কোর্টে রায় হলো 26,000-এর একটা কলমের খোঁচায় 26,000-এর চাকরি চলে গেল। আমরা বললাম কোর্ট রায় দিয়েছে, 26,000-এর চাকরি চলে গেছে। আগামী 26-এ বাংলার মানুষ যদি রায় দেয়, ম্যাডামেরও চাকরি চলে যাবে। হরিশ্চন্দ্রপুরের মানুষ রায় দেবে তো? হরিশ্চন্দ্রপুরের মানুষ রায় দেবে তো? যদি আপনারা রায় দেন তাহলে নবান্নে ম্যাডামেরও চাকরি চলে যাবে। তাই এই সময়কালে দাঁড়িয়ে এই লড়াই আমাদেরকে লড়তে হবে। আর এই লড়াই যখন আমরা লড়ছি তখন পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। ও পুলিশ কাকু, টেবিলের তলা থেকে যখন ঘুষ নাও তৃণমূল নেতাদের সঙ্গে, ভেবেছো জনগণ কিছু জানে না? যে হসপিটালে আছে একটা ডাক্তার আছে, মন্ডল বাবু আছে তো, 20 বছর 25 বছর ধরে হসপিটালে বসে আছে। কিসের এত মধু আছে হসপিটালে? হরিশ্চন্দ্রপুরের মানুষ জানতে চাইবে না? গরিব মানুষ হসপিটালে যাবে, ডাক্তারবাবু বলে ওষুধ, ডাক্তার হসপিটালে ওষুধ নেই। দোকানে যাও, কোন দোকান থেকে ওষুধ নেওয়া হচ্ছে? ডাক্তার কোন ব্যবসা করছে ওই হসপিটালে? ওই যে আরজি করে সন্দীপ ঘোষের মতো এখানে ওই মন্ডল বাবু বসে আছে, এরকম অলিতে গলিতে তৃণমূলের চামচারা বসে আছে। আর পুলিশের কাজ হচ্ছে সেই চামচাগুলোকে সাপোর্ট দেয়া। আমরা বলছি জনগণের চাকরি করেন আপনি, জনগণের হয়ে কথা বলেন। জনগণ যদি খেপে যায় তাহলে বিপদ আছে। আর যদি পশ্চিমবঙ্গের মাটিতে পুলিশ না থাকে তাহলে দুদিনে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, পুলিশ ছাড়া আজ, কাল, পরশু
যেদিনে আসবেন আসুন, কোনো সমস্যা নেই, পুলিশ ছাড়া আসুন। বাংলার মানুষ চোর ডাকাত লুটেরা গুন্ডাদের সঙ্গে বুঝে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নিশ্চিতভাবে দাঁড়িয়ে এই লড়াই লড়তে হবে আমাদেরকে। আগামী দিনে এই বাংলাকে বাঁচানোর লড়াই, সেই বাংলা বাঁচানোর লড়াইয়ে আপনারা সামিল হবেন, এই আশা ভরসা রেখে সবাইকে আবারও পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।